চট্টগ্রামে নৌকার প্রার্থী রেজাউলের বড় জয়, নেতাকর্মীদের ঐক্যের ফল বলছে আওয়ামী লীগ, কারচুপির অভিযোগ বিএনপির। করোনার প্রথম টিকা নেওয়ার সহ ২৬ জনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আজ প্রয়োগ করা হবে আরও ৪ হাসপাতালে। ফেব্রুয়ারির মাঝামাঝি খুলবে স্কুল কলেজ, এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস ৯ মে, এইচএসসি ১৫ জুন পর্যন্ত। নরেন্দ্র মোদীর ঢাকার সফরসূচি চূড়ান্ত করতে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব। মার্চের সফরে বেশ কটি সমঝোতা স্মারক সই হতে পারে। এবং বিশ্বে একদিনে করোনায় ১৬,৫০০ মানুষের প্রাণহানি, শনাক্ত ৫,৭৫,০০০-এর বেশি রোগী। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিতমা। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো, জানাচ্ছিলাম, যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জয় পেলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ২ কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ৭৩৩টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা হয়েছে। এতে রেজাউল পেয়েছেন ৩,৬৯,২৪৮ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট। এতে ৩,১৬,৭৫৯ ভোটে পরাজিত হয়েছেন তিনি। নির্বাচনে ভোট পড়ার হার ২২.৫২%। নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২২৫ জন প্রার্থী লড়াই করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে দলীয় নেতাকর্মীদের ঐক্যের ফসল এই জয়। পরিশ্রমে একটা ফসল ঘরে তুলতে সমর্থ হয়েছে। আমরা আজকে যারা ওনাকে নির্বাচিত করেছেন তাদেরকে অভিনন্দন। ভোটের দিন পার হয়ে রাত যখন ২টা, চূড়ান্ত ফল পেয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান নৌকা প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট। তবে ভোটের পর আর ফল ঘোষণা কেন্দ্রে যাননি আওয়ামী লীগের মেয়র প্রার্থী। গণনা শেষে স্থগিত হওয়া ২ কেন্দ্র বাদে ৭৩৩ কেন্দ্রে রেজাউলের প্রাপ্ত ভোট ৩,৬৯,২৪৮। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ৫২,৪৮৯ ভোট। আওয়ামী লীগ বলছে দলের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই বিজয়। সম্মিলিত প্রচেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করেছিলাম। আওয়ামী লীগ শিবিরে যখন উচ্ছ্বাস, তখন উল্টো চিত্র বিএনপির ঘরে। ফল গণনা শুরুর ১ ঘন্টার মধ্যেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছেন গণমাধ্যমের সামনে। প্রশ্ন তুলেছেন প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। আমাদের সমস্ত এজেন্টরা, আমাদের যারা ভোটাররা আছে, সাধারণ ভোটাররা আছে, তারা প্রশাসনের কাছে সম্পূর্ণ অসহায় অবস্থায়। জনগণের কাছে যাওয়া ভোট চাওয়ার ব্যাপারে তাদের যে চরম দুর্বলতা, তারা আজকে আবার প্রমাণ করেছে। তবে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। তারা সব নির্বাচনে এই ধরনের গদবাঁধা প্রশ্ন উপস্থাপন করে। এই শহরের ডাটাটা একটু দেখুন। এই শহরে ৯৪ সালের পর থেকে কার্যত বিএনপি কোনো ভোটে জিতে নাই। ইভিএমে ভোটের ফল দ্রুত পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সময় লেগেছে ১০ ঘন্টার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভোটার উপস্থিতি কম হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ২টিতে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। এর আগে কমিশনের কার্যালয়ে গিয়ে আলাদা অভিযোগ জমা দেয় বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার বলেন,
চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে কেন্দ্রে আতঙ্ক তৈরি করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় প্রাণহানিতেই বোঝা যায় ভোট কতটা সুষ্ঠু হয়েছে। অত্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণ যারা আসছিলেন ভোট দিতে তারা ভোট দিয়ে গেছেন। না ভোটের দিন মনে করেন যে কি কষ্ট করে যাব, কেন ভোট দেবো, অন্যকে ভোট দিয়ে আমার লাভ কি, এই ধরনের একটা মন মানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে উন্নত বিশ্বগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভোটের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু তারা মানে আমেরিকার ক্ষেত্রে দেখবেন এত উন্নত, তারা সব দিক দিয়ে উন্নত, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন যে ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। তো আমাদের দেশে অনেকটা ওই রকম উন্নত হওয়ার সাথে সাথে মনে হয় এই লক্ষণ দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব অপচেষ্টা ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক। গতকাল বিকেলে বাসভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এলাকায় কেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্টকে তারা বের করে দেয়। পাথরঘাটায় বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙ্গা হয়, কেন্দ্র দখল হয় এবং এনায়েত বাজার ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়ানো সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল বিএনপি। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে। তৃতীয় ধাপের পৌরসভা ভোটের বাকি আর মাত্র একদিন। ব্যতিক্রমী প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে মুখর নির্বাচনী এলাকা। এবং বিপিএলে আবাহনী মোহামেডান দ্বৈরথ আজ বেলা ৩টায়। মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া ভাবতে রাজি নয় দুদল। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। উদ্বোধনের দিনেই টিকা পেলেন বিভিন্ন শ্রেণী পেশার ২৬ নাগরিক। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েছেন ৬ জন। টিকা পাওয়া ব্যক্তিরা সবাই সুস্থ আছেন, কারো মধ্যে দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া। যোদ্ধা হত মুক্তিযোদ্ধা তারা মিয়া এসেছেন মোহাম্মদপুর থেকে। প্রথম দিন টিকা নিতে ডাক পড়েছে তার। এরপর একে একে আসেন আরও ৩২ জন। এর মধ্যে ৩ জন নার্স, ১ জন সংসদ সদস্য, ২ জন সাংবাদিক এবং চিকিৎসক ছিলেন ৮ জন। মডার্না টিকার জন্য একজন মহিলা টিকা নিয়েছিলেন এবং ওই ছবি দেখে আমি আসলে খুব অনুপ্রাণিত হই। ৮৭ বছর বয়সে আমি টিকা নিতে যাচ্ছি আর কি। মেইন উদ্দেশ্য হলো টিকা তো পাবো, সবাই পাবে, কিন্তু জনগণের মধ্যে যেন একটু বিশ্বাস জন্মে আর কি টিকার জন্য। বিকেল ৩:৩০টায় শুরু হয় টিকাদান। দেশের ইতিহাসে প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। টিকা পাওয়ার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ আছি। আমি প্রথমে আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই। এরপর টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক লুৎফুল মোবেন, পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আমি এটা সংকল্প করেছি যে আমি যখন অন্যকে ভ্যাকসিন নিতে বলবো তাহলে অবশ্যই আমার ভ্যাকসিন নিতে হবে এবং ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হবে, এটা যে অপপ্রচার এটা বন্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিয়েছি। তালিকায় ৩২ জনের নাম থাকলেও টিকা দেয়া হয় ২৬ জনকে। স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েন ৬ জন। টিকা নেয়ার পর সবাইকে রাখা হয় ১৫ থেকে ২০ মিনিটের পর্যবেক্ষণে। কারো মধ্যে দেখা যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। যেহেতু এটা প্রথম দিন টিকা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কোনো ধরনের, আমরা আগেও বলেছি, যাদের অ্যাকিউট বা সিরিয়াস কোনো ইলনেস আছে তাদের ক্ষেত্রে আমরা প্রথম দিনই দিতে চাই না। সেরকম মেডিকেল চেক আপের পরে যে কয়জন দেওয়ার মতন ছিল তাদেরকে আমরা দিচ্ছি। ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে করোনার টিকা দেয়া। সরকারের কাছে এখন আছে ৭০ লাখ ডোজ টিকা। করোনা নিয়ন্ত্রণে বেশ ভালো করেছে বাংলাদেশ। কম মূল্যে এবং আগে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও দেখিয়েছে বেশ মুনশিয়ানা। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে উদ্বোধন হয়ে গেল করোনা টিকাদান কর্মসূচি। সামনে নতুন চ্যালেঞ্জ, ড্রাই রান সফল এবং সুন্দরভাবে শেষ করা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেওয়া শুরু হলো দেশে। কুর্মিটোলা হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এত দ্রুত টিকা দেয়াকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন তিনি।
যারা সমালোচনা করেছেন তাদেরও জানান টিকা নেয়ার আহ্বান। কোভিড-19 মোকাবেলার জন্য ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়ে গেল। এ সময় চিকিৎসক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ টিকা নেন 5 ফ্রন্টলাইনার। তাদের উৎসাহ যোগান প্রধানমন্ত্রী। ভয় লাগছে না তো? পুলিশ এত সার্ভিস দিয়েছে যে তা বলার মতো না, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। এর আগে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে গতি অব্যাহত রাখতে প্রণোদনা ও চিকিৎসায় সরকারের ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা। জানান দেশের সব মানুষকেই টিকা দেয়া হবে। যে আমরা সময় মতো এই ভ্যাকসিনটা ক্রয় করতে পেরেছি, আনতে পেরেছি এবং তা আজকে প্রয়োগের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আমরা সুরক্ষা দিতে সক্ষম হব। এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা, যাতে করে তাড়াতাড়ি আমাদের দেশের মানুষ তারা স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। মৌলিক অধিকার পূরণে সেবক হয়ে সরকার দায়িত্ব পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু থেকেই খোঁজখবর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে। পরে অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে চুক্তি হয় সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা তারা যেটা উদ্ভাবন করলো এবং ভারতের সেরাম ইনস্টিটিউট তারা যোগাযোগ করলো আমাদের বেক্সিমকো ফার্মার সাথে এবং বেক্সিমকো আমাকে জিজ্ঞাসা করলো। আমি সাথে বললাম যে খুব যতদূর কেনা যায় আমরা আমাদের হিসাব মতো আমরা নিয়ে নেব এবং সেই চুক্তিটা করে ফেলা। আর সেই সাথে আমরা ত্রিপক্ষীয়, সরকারের পক্ষ থেকে আমরা ত্রিপক্ষীয় চুক্তি করলাম এবং আমাদের দেশের জন্য যা প্রয়োজন আমরা 3,40,00,000 ডোজ আমরা পাবো, সেইভাবে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি। জনস্বাস্থ্য রক্ষায় অগ্রাধিকার দিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সমালোচকদের নেতিবাচক ভূমিকায় আক্ষেপ প্রধানমন্ত্রীর। এই যে কিছু ভালো লাগে না এই ধরনের একটা রোগ কিন্তু আপনারা পত্রিকা দেখলেই পাবেন যে সেখানে সব কিছুতে একটা দোষ টোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে। এ সময় টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, শুধু ভ্যাকসিন দেয়া নয়, করোনার টিকা পরবর্তী মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের আগাম পরিকল্পনা আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় যেমন টিকা নেয়ায়ও তেমনি সামনের কাতারেই থাকছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। জনমনে আস্থা তৈরিতে আজ রাজধানীর 5 হাসপাতালে টিকা নিচ্ছেন তাদেরই 500 জন। ডাক্তার ফরহাদ কাজ করেন ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে। করোনা শুরু থেকেই লড়েছেন সামনে থেকে, দেখেছেন সহকর্মীর মৃত্যু। টিকা নেয়াতেও দেশবাসীর মধ্যে আস্থা তৈরিতে থাকছেন প্রথম সারিতে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে 110 স্বাস্থ্যকর্মী নিয়ে শুরু হচ্ছে টিকা দেওয়ার কার্যক্রম। সেখানে টিকা নেবেন তিনি। তো এটা নিঃসন্দেহে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে, যেহেতু আমরা ঝুঁকির ভিতরে কাজ করি কোভিড ওয়ার্ডে, তো আমার জন্য এটা অনেকটা স্বস্তির এবং আনন্দের যে অনেকটা খোলামেলা পরিবেশে, অর্থাৎ আমি অতীতে যেরকম একটা মানসিক ভীতির ভিতরে কাজ করতে হতো, এখন কোভিড ভ্যাকসিনটা নেওয়ার পরে এই ভীতিটা অনেকাংশে কেটে আসবে। প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। এখানে টিকা নেবেন 200 জন। তাদেরই একজন কোষাধ্যক্ষ ডাক্তার আতিকুর রহমান। ভ্যাকসিন নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে নির্দ্বিধায় তা নিতে বলছেন সবাইকে। ভ্যাকসিনটি নিরাপদ, কার্যকর, আপনারা সবাই ভ্যাকসিনটি নিন এবং এটাতে দুটো লাভ হবে, ব্যক্তিগত লাভ এবং দেশের লাভ। ব্যক্তিগত লাভ, আপনারা এই যে করোনার থেকে একটি অ্যান্টিবডি তৈরি হবে, আপনারা এর থেকে প্রোটেকশন থাকতে পারবেন। সরকারি মুগদা হাসপাতালে 5 চিকিৎসক সহ টিকা নেবেন 60 স্বাস্থ্যকর্মী। তাদেরই একজন ডাক্তার নন্দিতা পাল জানিয়েছেন তার প্রস্তুত থাকার কথা। আমি যদি ডাক্তাররা এগিয়ে আসি এই ভ্যাকসিন দেওয়ার জন্য, আমি মনে করি সবাই এটা সাহস পাবে এবং সবাই এগিয়ে আসবে। ভ্যাকসিন যে নিরাপদ, ভ্যাকসিন দেওয়া যে আমাদের জন্য জরুরি, এটা যে বিজ্ঞানের অবদান 100% সায়েন্টিফিক, এটা সবাই তখন বুঝবে। বুধবার কুর্মিটোলা হাসপাতালে নানা শ্রেণী পেশার 30 জনকে দিয়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি।
মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে চলছে করোনা টিকার কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিচালক ও কোষাধ্যক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আজ টিকা নেবেন। জানাচ্ছে অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর 5টি হাসপাতালে করোনার পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হবে আজ সকালে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ রাজধানীর আরও 4টি হাসপাতালে দেওয়া হবে এই টিকা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে টিকা দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় বুথ তৈরি করা হয়েছে। আজ 400 থেকে 500 জনকে করোনা টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রথম দফায় নির্দিষ্ট ব্যক্তির ওপর টিকা প্রয়োগ করে অন্তত 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে উদ্বোধনের দিনেই টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার 26 জন নাগরিক। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েছেন 6 জন। টিকা পাওয়া ব্যক্তিরা সবাই সুস্থ আছেন, কারো মধ্যে দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে চলছে করোনা টিকা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিচালক, কোষাধ্যক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও টিকা নেবেন আজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, আমরা যেমনটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাই এখানে টিকা গ্রহণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তো টিকা নেওয়ার আগে তাদের শারীরিক কী কী পরীক্ষাগুলো করা হচ্ছে এবং টিকা দেওয়ার পরে তাদের কতদিন পর্যবেক্ষণে রাখা হবে? হাসপাতালগুলোর নাম আবারও একটু বলে দিচ্ছি: ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী এবং এই বিজিবিমি। এখানে প্রায় স্বাস্থ্যকর্মীকে, প্রায় 5টি হাসপাতালে প্রায় 500 স্বাস্থ্যকর্মীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এর পরবর্তীতে সংবাদে আরও বিস্তারিত হয়তো আমি তুলে ধরতে পারবো। তো এই তো আমার এখনকার মতো দেওয়ার মতো তথ্য। এই বুথ করা হয়েছে এবং সেখানে চিকিৎসকদের জন্য আলাদা বুথ এবং শিক্ষকদের জন্য আলাদা বুথ, নারীদের জন্য আলাদা বুথ, এভাবে 8টি বুথের ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। এবং প্রত্যেকটা পরীক্ষার পর অপেক্ষা করার জন্য যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা এজন্য আধা ঘন্টা কিন্তু পর্যবেক্ষণে রাখার জন্য একটি পর্যবেক্ষণ রুম করা হয়েছে। অর্থাৎ যে কক্ষে একজন টিকা নেবার পর তিনি বসে ওখানে অপেক্ষা করবেন, আধা ঘন্টা তাকে পর্যবেক্ষণ করা হবে এবং আধা ঘন্টা পর্যবেক্ষণের পর যদি দেখে আসলে তার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, তারপর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে। এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে, এখানে যদি টিকা দিতে এসে তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তো সেই রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্টেও কিন্তু এখানে ব্যবস্থা থাকছে। অর্থাৎ 8টি সিক বেড থাকছে। এই 8টি সিক বেডে কিন্তু তাদের জন্য আসলে যদি অসুস্থ হয়ে যান তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে। এছাড়া সার্বক্ষণিক 2টি অ্যাম্বুলেন্সও কিন্তু এখানে রাখা হয়েছে এবং কেবিনগুলোকে 4টি শয্যা রাখা হয়েছে। সব মিলিয়ে আজ যে দেশের ঢাকা শহরের 5টি হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি চলবে, সেই টিকাদান কর্মসূচিগুলোতে কিন্তু টোটাল 500 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে এবং এই টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু কালকে যে কার্যক্রম 26 জন নাগরিককে টিকা দেওয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল, আজ এই স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এরপর 7 ফেব্রুয়ারি থেকে কিন্তু সারা দেশেই চলবে এই টিকাদান কর্মসূচি। এই বিষয়ে আমরা হাসপাতালের যে পরিচালক অর্থাৎ 5টি হাসপাতালের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা জেনারেল হাসপাতাল, এই 5টি হাসপাতালে কিন্তু করোনার টিকা প্রদান করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা কিন্তু টিকা পাবেন এবং আজকের দিনটিতে শুধুমাত্র 500 স্বাস্থ্যকর্মীকেই টিকা দেওয়া হবে এবং এই 500 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার পর 6 ফেব্রুয়ারি পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে এবং টোটাল এই পর্যবেক্ষণ শেষে তাদের মধ্যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়, অর্থাৎ সার্বিক এই ট্রায়ালের ফলাফল যদি সুস্থভাবে পাওয়া যায়, তখন আসলে 7 তারিখ থেকে অর্থাৎ 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে। অর্থাৎ দেশের জেলা এবং উপজেলা শহরের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে চলছিল করোনা টিকাদান কর্মসূচি, জানাচ্ছিলেন বিস্তারিত সহকর্মী। ফেব্রুয়ারির মাঝামাঝিতে খুলে দেওয়া হবে স্কুল কলেজ। এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে 9 মে পর্যন্ত এবং এইচএসসি পরীক্ষার্থীদের 15 জুন পর্যন্ত। এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
করোনার কারণে 10 মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জুনে এসএসসি এবং জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হয়েছে। এটি আরও যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে 8 ফেব্রুয়ারির মধ্যে। এরপর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে 30টি ক্লাস নেওয়া হবে। এইচএসসি শিক্ষার্থীদের 38টি করে ক্লাস হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে যেই সাবজেক্টগুলোতে, সেগুলোতে এই যে 9 মে এসএসসির জন্যে আর 15ই জুন এইচএসসির জন্য ক্লাস শেষ হবে ধরে নিচ্ছি, তারপরের সময়টা, কারণ ব্যবহারিকের সিলেবাসও সংক্ষিপ্ত হবে, সেই ব্যবহারিকটুকু স্কুল বা কলেজ সেটা করিয়ে নেবে ওদেরকে। এবার কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নিতে পারবে না, শুধু শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত মূল্যায়ন হবে, সেটি ক্লাস শেষ হওয়ার পর। এইটাও সিলেবাসেই বলে দেওয়া হবে যে এই এতটুকু শেষ করার পরে শ্রেণী শিক্ষক একটা ছোট একটা টেস্ট নেবেন। এইটা কিন্তু এই বড় পরীক্ষা না, রুটিন দিয়ে বিরাট পরীক্ষা সেরকম না, এবং এই পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো ফি কোনো প্রতিষ্ঠান নিতে পারবেন না। এ উদ্যোগে সন্তুষ্ট শিক্ষা গবেষকরা। দ্রুত ক্লাস শুরুর তাগিদ তাদের। অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও, কারণ ক্লাস নেওয়া হয়নি সেখানে তো পুরো সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়াটা সেটি যুক্তিসঙ্গত নয়। পরীক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকার সফরের কর্মসূচি চূড়ান্তে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তার মার্চের সফরে বেশ কটি সমঝোতা স্মারকে সই হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অমীমাংসিত ইস্যু সহ পানি বন্টন, সীমান্ত হত্যা ও যোগাযোগে। করোনা পরিস্থিতি সহনীয় থাকলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 25শে মার্চই ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এ সফর চূড়ান্তেই পররাষ্ট্র সচিবের দিল্লি যাত্রা। 3 দিনের এ সফরে শুক্রবার বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার সঙ্গে। একই দিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দুদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অভিন্ন 6 নদীর পানি বন্টন সহ বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধ ও ভারতের ঋণ সহযোগিতার দ্রুত বাস্তবায়নে। পানির যে বিষয়টা আছে সেটা তো আলোচনায় থাকবেই, তারপরে আমাদের বর্ডারের যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে, আমাদের ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি সেগুলো থাকবে, এবং আমাদের অন্যান্য যে কোঅপারেটিভ যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আলোচ্যসূচি সহ কিছু সমঝোতা স্মারক সই নিয়েও আলোচনা হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। মাসুদ বিন মোমেন আরও জানিয়েছেন, মোদির ঢাকা সফরেই উদ্বোধন হতে পারে মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত প্রস্তাবিত স্বাধীনতা সড়ক। বাইলেটারাল হলে সেখানে কিছু ডেলিভারেবলস থাকবে, যে আমাদের বেশ কিছু বিষয় অগ্রগতি আছে, তারপরে কানেক্টিভিটির ক্ষেত্রে কিছু প্রজেক্টস যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে, তারপরে আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। আর কিছু এমওইউ আছে, সেগুলো আমাদের রেগুলার যেগুলো আছে, বাট সেগুলো যদি প্রস্তুতি শেষ হয়ে যায় এর মধ্যে, তাহলে সেগুলো আমরা করব। ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সহ আরও কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দিল্লি সফরে যাবেন বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষ্পত্তি করা যায়, সেই জন্যই কিন্তু এই মেকানিজমটা তৈরি করা হয়। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় 19 বছর আগে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় আসছে 4 ফেব্রুয়ারি। গতকাল বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির এই দিন ঠিক করেন। মামলার যুক্তিতর্ক শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 34 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির জানিয়েছেন, 30 জনের মধ্যে 20 জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন তিনি। মামলার 54 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, 16 জন পলাতক এবং 34 জন গ্রেপ্তার রয়েছেন। 4 তারিখে রায়ের মাধ্যমে আমরা যেটা প্রার্থনা করেছি যে প্রত্যেকটা আসামিকে 26 বছর পর্যন্ত সাজা দেওয়ার জন্য সেকশন ওয়াইজ, এবং ইনশাআল্লাহ
26 বছরই সাজা প্রদান করবেন ম্যাজিস্ট্রেট সাহেব। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যতিক্রমী নানা প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে মুখর নির্বাচনী এলাকার অলিগলি। শেষ মুহূর্তে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে জমজমাট এসব প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের পদচারণায় মুখর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনী এলাকা। মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। গানে গানে আর কথার ছন্দে ব্যতিক্রমী প্রচার চলছে নওগাঁ ও ধামইরহাট পৌরসভাতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারে জমজমাট এসব এলাকার অলিগলি। পৌরসভা যে আছে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার থেকে উন্নতির জন্য তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেবে। এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমাদের নেতাকর্মীকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে মিথ্যা প্ররোচনা চালাচ্ছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমাদের হাতে 2-1টা অভিযোগ আসে, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়া হয়। মৌলভীবাজারেও প্রার্থীদের পক্ষে প্রচার চলছে গানে গানে। জনপ্রিয় বাউল, মারফতি, ধামাইল ও গাজীর গানের প্যারোডি পরিবেশন করছেন শিল্পীরা। নির্বাচনী গানও গাই, আমি সব গানই গাই। গান গাইতেছি, মানুষে অনেক ভালোবাসে, খুব মায়া করে। মাইসে চাটা খাওয়ায়, আমার লন্ডন সাহেব চাটা খাওয়ায় সব সময়। পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট চাঁপাই নবাবগঞ্জের রহনপুরের নির্বাচনী প্রচারণা। একই অবস্থা টাঙ্গাইল সদর, মির্জাপুর, ভুয়াপুর, সখীপুর ও মধুপুর পৌরসভাতে। শেরপুরের নকলা পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন উপজেলা ফকির সমিতির সভাপতি আব্দুল হালিম। নিজেই মাইকিং করে এসেছেন আলোচনায়। তার স্ত্রী চা মুড়ি খাইয়ে নজর কাটছেন ভোটারদের। কেউ 100, 200, 300 করে টাকা দিতেছে, আমার মাইক মারাও টেয়া নাই। একজনে গাড়ি দিছে, একজনে মাংনা মাইক দিছে। এছাড়া কুড়িগ্রামের উলিপুর, বরগুনার পাথরঘাটা, পাবনা, নীলফামারীর জলঢাকা সহ 64 পৌরসভায় শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জনজীবন। শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার পঞ্চগড় থেকে যুক্ত হবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং সেখানকার শীতের তীব্রতা কেমন? এবং যেমনটি বলছিলাম যে খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়ছেন বেশি, তাদের সার্বিক অবস্থা কেমন দেখছেন? দেখুন, মাঘের শীত বলতে যা বোঝায় সেই অবস্থা কিন্তু বর্তমানে পঞ্চগড়ে বিরাজ করছে। আজকেও সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমি সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তিনার সাথে বলেছি গতকালকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 10-এর উপরে উঠেছিল, কিন্তু তার আগে যে 3 দিন সেই 3 দিন কিন্তু তার সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে ছিল, অর্থাৎ 10-এর নিচে ছিল। 10-এর নিচে তাপমাত্রার অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো গত 3 থেকে 4 দিন ধরে পঞ্চগড়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজও একই অবস্থা আমরা দেখছি। প্রতিদিন দিন এবং রাত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। গতকালকে দুপুরের পর সামান্য সময়ের জন্য আমরা রৌদ্র দেখতে পেরেছি। তো এই ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল বাতাসের কারণে কিন্তু পঞ্চগড়ে একবারে হাড় কাঁপানো শীত বর্তমানে বিরাজ করছে। তো শীত মানেই কিন্তু খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। শীত মানেই কিন্তু আসলে যারা দিনমজুর শ্রেণীর মানুষ তাদের দুর্ভোগের সীমা থাকে না, তার কারণ তাদের প্রতিদিন সকালে কাজে যোগ দিতে হয়। পাশাপাশি যারা রিক্সা ভ্যান চালক রয়েছেন তাদেরও কিন্তু এই সময়ে আয়, তাদের দৈনন্দিন যে আয় আছে সেটি কমে যায়। তার কারণ ঠান্ডার কারণে মানুষ কিন্তু রিক্সা ভ্যানে সহজে খুব বেশি প্রয়োজন ছাড়া উঠতে চায় না। তো এখন পর্যন্ত আমি জেলা প্রশাসক পঞ্চগড় ডক্টর সাবিনা ইয়াসমিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত 35,000-এর মতো কম্বল এবং শীতবস্ত্র পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় বিলি করা হয়েছে। এর পাশাপাশি সরকারিভাবে বরাদ্দ পাওয়া
36 লক্ষ টাকা এর মধ্যে 5 উপজেলায় 5 লক্ষ টাকা করে বিলি করা হয়েছে। পাশাপাশি জেলা শহরের জন্য কিন্তু বাকি 6 লক্ষ টাকার শীতবস্ত্র কিনে তারা বিলি করেছেন। আমি সকালে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের পঞ্চগড় সদর হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন ডাক্তার সিরাজউদ্দৌলা পলিন, তিনার সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে আসলে প্রত্যেক বছর পঞ্চগড়ে কিন্তু শীতের সময় দেখা যায় যে শীতজনিত নানা রোগের প্রকোপ দেখা যায়, বিশেষ করে যারা কম বয়সী, যারা শিশু, তাদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি, এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তবে আমরা সদর হাসপাতালে দেখেছি যে হাসপাতালে ভর্তির সংখ্যা কম, সেখানে আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকবেন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতের 4টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে আরও 4টি ফ্লাইট। প্রচণ্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দুবাই, সৌদি আরব, মাস্কটগামী ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন করা হয়। কোন কোন ফ্লাইট 12 ঘন্টা পর্যন্ত দেরিতে যাওয়ার অভিযোগ করেন যাত্রীরা। পরিবর্তিত শিডিউলে বাংলাদেশ বিমানের মাস্কটের ফ্লাইট ছাড়বে বৃহস্পতিবার সকাল 10টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে দুপুর 12টায়। এছাড়া কুয়ালালামপুর, কাঠমান্ডু, দিল্লি ও ব্যাংককের ফ্লাইট বাতিল হয়। হঠাৎ ফ্লাইট বাতিলে বিপাকে পড়েছেন যাত্রীরা। আগে থেকে বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়েছেন তারা। তাদের অভিযোগ, কোথায় অপেক্ষা করবেন সেই ব্যবস্থাও করেনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যাত্রীদের আশঙ্কা, ফ্লাইট পেছানোর কারণে করোনা সার্টিফিকেট নিয়ে বাড়তি জটিলতায় পড়তে পারেন তারা। আমদানি ও রপ্তানিতে ব্যাংকগুলো স্বীকৃত বিল পরিশোধ না করায় আটকে আছে 466 কোটি টাকা। এসব বিলের দায় ব্যাংকগুলোকে যথাসময়ে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সভায় প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দেন গভর্নর ফজলে কবির। আর্থিক খাতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বিল পরিশোধ করছে না এমন ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান বিশ্লেষকদের। পণ্য আমদানি রপ্তানির বিপরীতে করা দলিলই স্বীকৃত বিল। এ ধরনের দলিলের বিপরীতে ব্যাংক গ্রাহকের পক্ষে স্বীকৃতি বা নিশ্চয়তা দেয়। কোনো গ্রাহক ঠিকমতো বিল পরিশোধ না করলে ব্যাংকই তা পরিশোধ করে। তবে কিছু ব্যাংক সময় মতো তা না করায় বাড়ছে অপরিশোধিত স্বীকৃত বিলের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 29টি ব্যাংকের কাছে আটকে আছে 466 কোটি টাকার বিল। অপরিশোধিত এসব বিল অভ্যন্তরীণ ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিল অফ অ্যাকসেপ্টেন্স ডিসকাউন্ট করার পরেও যদি সে পরিশোধ করা না হয়, তাহলে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার বাংলাদেশ ব্যাংকের আছে। যদি কোনো বিশেষ ব্যাংক বা বিশেষ কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এটাকে তদন্ত করা এবং খুব দ্রুত এটা নিরসনের ব্যবস্থা করা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত দেশের ভেতরে 1100টি বিলের বিপরীতে আটকে আছে 264 কোটি টাকা, আর 211টি বৈদেশিক স্বীকৃত বিলে আটকে আছে 202 কোটি টাকা। এসব বিল দ্রুত পরিশোধের আশ্বাস ব্যাংকারদের। অ্যাকসেপ্টেড বিলের যে পেমেন্টগুলো ডিলে হচ্ছে, যার জন্য বাংলাদেশ ব্যাংক কনসার্ন ওই সমস্ত সাপ্লায়ার প্লাস অ্যাট দ্য সেম টাইম যে এমবেসি এবং হাই কমিশন থেকেও কিন্তু ওরা অনেক চিঠি পাচ্ছেন। সেই ব্যাপারে আমরা ব্যাংকের সহায়তা চেয়েছে, যাতে করে ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আস্থা ধরে রাখতে ও বিদেশে ব্যবসার সুনাম বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের উত্ত্যক্ত করার অভিযোগে অর্ধশত কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে হাতিরঝিল থেকে আটক করা হয় তাদের। পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে প্রমাণ না পেলে ছেড়ে দেওয়া হবে। রাজধানীর অন্যতম বিনোদনের স্পট হাতিরঝিল। অনেকেই প্রিয়জনদের নিয়ে বেড়াতে আসেন এখানে। তবে সম্প্রতি কিশোর গ্যাংদের হেনস্থার শিকার হন এক ব্যক্তি। এরপর পুলিশের ফেসবুক পেজে অভিযোগ করেন তিনি। শুধু হয়রানিই নয়, কেউ কেউ পড়েছেন ছিনতাইকারীদের কবলেও। চাকু ধরছে, আর ওই পাশে যেখানে রাস্তাটা আছে না, এখান দিয়ে হাইটে দিয়েছি। 15,000 টাকা মোবাইলটা আমি কিনছি মাত্র স্যালারি পেয়ে, ওই মোবাইলটা আমাকে ধরে মেরে এরা নিয়ে চলে গেছে। এমন অভিযোগের পর আশেপাশের এলাকায় অভিযানে নামে পুলিশ। আটক করা হয় অর্ধশত কিশোরকে। ইয়াবাসহ হাতে নাতে ধরা পড়েন 2 জন।
চেক করে পায় নাই, হ্যাপরে আইসা পড়ছে, হ্যাপরে আবার গেছে যায় মাটির চোলা জল চাচ্ছে, ওই চোলার থেকে বার করছে। আমরা মাঝে মাঝে খাই, মানে কিছুক্ষণ আমি আজকে এখনো পর্যন্ত খাইছি না এগুলা জিনিস, আমি কেবল গাড়িটা থুয়ে এখানে ঘরের ভিতরে আইছি। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে কোনো অভিযোগ না পেলে অভিভাবকদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হবে। যতদিন পর্যন্ত হাতিরঝিলের পরিবেশ এবং মানুষ সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ পরিবেশ না হবে, ততদিন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করতেছি। তিনি জানান, হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের নিরাপত্তায় কাজ করবে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় 16,852 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 5,90,000-এর বেশি রোগী। এ নিয়ে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 21,84,000-এর বেশি, আর মোট আক্রান্ত 10,14,00,000 ছাড়ালো। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 3,912 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যু 4,39,000-এর বেশি। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে 1,51,000 নতুন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে 1,743 জনের, আর শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত 24 ঘন্টায় দেশটিতে 63,000-এর বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1,319 জনের। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় 1,725 জনের, জার্মানিতে 968, দক্ষিণ আফ্রিকায় 753, রাশিয়ায় 594 এবং স্পেনে 492 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে এই সতর্কতা জারি করা হলো। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল, নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে অসন্তুষ্টরা হুমকি হতে পারে বলে জানানো হয়েছে, যদিও এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছে তারা। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মতে, আগামী কয়েক সপ্তাহ সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি থাকবে। তথ্য উপাত্ত অনুযায়ী ক্ষমতার পালাবদল নিয়ে বিক্ষুব্ধ কিছু উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেই সাথে সহিংসতা চালাতে উস্কানি দেওয়া হচ্ছে। গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় 5 জন নিহত হয়। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুক্তি অনুযায়ী করোনা টিকা সরবরাহে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বুধবার এই আহ্বান জানান ইউর স্বাস্থ্য কমিশনার স্টেলা কেরিয়াকিডিস। ঘাটতি কাটাতে ব্রিটিশ প্ল্যান্টে উৎপাদিত টিকা সরবরাহের কথা জানান তিনি। এদিকে টিকা সরবরাহ ইস্যুতে পাল্টা ইউকে দোষারোপ করায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধ আরও তীব্র হয়েছে। সংবাদ সম্মেলনে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল সোরিয়েতের টিকা সরবরাহে দেরি হওয়ার ব্যাখ্যাও প্রত্যাখ্যান করেন কেরিয়াকিডিস। সোরিয়েতের দাবি, ইউ চুক্তি স্বাক্ষরে দেরি করায় এ সংকট তৈরি হয়েছে, আর তাদের চেয়ে 3 মাস আগে চুক্তি করায় টিকা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে যুক্তরাজ্য। গত সপ্তাহে নেদারল্যান্ডস ও বেলজিয়ামের প্ল্যান্টে উৎপাদনের সমস্যার কথা জানিয়ে পরিকল্পনা অনুযায়ী টিকা সরবরাহ করতে পারছে না বলে জানায় তারা। সদস্য রাষ্ট্রের জন্যই টিকা কিনে রেখেছে ইইউ, তবে সরবরাহে ধীর গতির কারণে সমালোচনার মুখে তারা। চতুর্থ রাউন্ডে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাচ্ছে আবাহনী মোহামেডান দ্বৈরথ। মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া ভাবতে রাজি নয় দু দলের কেউ, যদিও শক্তি আর সাম্প্রতিক রেকর্ড বিচারে আবাহনীর চেয়ে স্পষ্ট পিছিয়ে মোহামেডান। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দু দলের লড়াই বেলা 3টায়। ঢাকা ডার্বির উত্তাপ এখন কুমিল্লায়। মারিও লেমসের আবাহনীর প্রতিপক্ষ সনলেনের মোহামেডান। ঢাকায় 2 ক্লাবের খেলার এখন আর খুব বেশি দর্শক টানে না। খেলাটা যেহেতু এবার ঢাকার বাইরে, ফলে দর্শকের ঢল নামবে নিশ্চিত। মোহামেডানের হোম ভেন্যু থেকে জয় নিয়ে ঢাকায় ফিরতে আশাবাদী আকাশী নীলদের পর্তুগিজ কোচ। কুমিল্লায় আমাদের প্রথম ম্যাচ, 2 দলই চাইবে জিততে। আমাদের খেলোয়াড়রা আগের থেকে আরো ভালো অবস্থানে আছে, আর ঢাকার বাইরে এই স্টেডিয়াম আমাদের মনে ধরেছে। আমাদের টিমের কিছু ইনজুরি সমস্যা আছে, বাট আমরা সেটা আস্তে আস্তে আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচরা সবাই মিলে, ডক্টররা মিলে সবকিছু এখন আস্তে ভালো অবস্থায় আছে এখন বর্তমান টিমের অবস্থাটা। আবাহনী প্রথম 3 ম্যাচে শতভাগ জয় ধরে রাখলেও মোহামেডান 3 ম্যাচে 3 ধরনের রেজাল্ট করেছে। একটা করে জয়, হার এবং ড্র।
তবে আবাহনীকে হারাতে পারলে সেটা হবে সবচেয়ে বড় পাওয়া। আমরা কোনো চাপে নেই, চাপে আছে আবাহনী, কারণ তাদের দলে সুপারস্টারের অভাব নেই। নিজেদের খেলাটা ঠিকঠাকভাবে খেলতে চাই, দল পুরো ফিট আছে। শেষ দুইবারের দেখায় আমরা হেরেছি, স্বাভাবিকভাবেই একটা প্রেসার কাজ করে। মোহামেডান কামব্যাক করছে, এই কথাটা সবাইকে বিশ্বাস করাতে ভালো খেলতে চাই। একই দিন ঢাকায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল, আর সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসি ডি ইয়ং এর গোলে কোপা ডেল রের শেষ 8-এ বার্সেলোনা। রাউন্ড অফ 16-এ ভায়োকানোর বিপক্ষে বার্সার জয় 2-1 গোলে। এদিকে কোপা ইটালিয়ায় স্পালকে 4-0 গোলে বিধ্বস্ত করে সেমিতে ইউভেন্টাস। প্রথমার্ধে সুযোগ পেলেও ভায়োকানোর জমাট রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা। উল্টো দ্বিতীয়ার্ধে 63 মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সা। 6 মিনিট পর সমতা টেনে পথ দেখালেন অধিনায়ক মেসি। গোল করে আরও অদম্য এলেন টেন। ম্যাচের শেষ দিকে গোল করালেন সতীর্থ ডি ইয়ংকে দিয়ে। এদিকে স্পালের বিপক্ষে গোল উৎসব করে সেমিফাইনালে রোনালদোহীন ইউভেন্টাস। 2 অর্ধে 2টি করে গোল করে তুরিনের ওরলেডিরা। ইপিএলে অঘটনের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ডের বিপক্ষে 2-1 গোলে হেরেছে রেড ডেভিলস। আরেক ম্যাচে উলভসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি। ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে ছন্দহীন ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ কাজে লাগিয়ে 23 মিনিটে কিন ব্রায়ানের গোলে এগিয়ে যায় শেফিল্ড। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে হ্যারি মাগুয়ের গোলে ঘুরে দাঁড়ায় রেড ডেভিলস, কিন্তু শেষ রক্ষা হয়নি। 74 মিনিটে অলিভিয়ের বার্কের গোলে কপাল পুড়ে ম্যান ইউনাইটেডের। এতে 47 বছর পর ওল্ড ট্রাফোর্ডে জয় পেল শেফিল্ড, আর শীর্ষে ফেরার সুযোগ হারালো সুলশায়ারের দল। নতুন সঙ্গী পেল নির্বাচক প্যানেল। মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে যুক্ত হলেন আব্দুর রাজ্জাক। বুধবার বিসিবির নবম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দল, এইচপি এ দল সহ ঘরোয়া লীগ নিয়ে ব্যস্ততা অনেক বেশি। কাজের পরিধি বাড়ায় তৃতীয় নির্বাচকের চাহিদা ছিল সময়ের দাবি। সেখানে রাজ্জাকের ওপর আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় ও প্রথম শ্রেণীর ক্রিকেটার চুক্তি প্রসঙ্গে আপাতত কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগের গাইডলাইনও ঠিক করা হয়েছে। ফেব্রুয়ারিতে ক্রিকেটারদের জন্য কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা করে দ্রুত ঘরোয়া লীগ আয়োজনের কথা হয়েছে বোর্ড সভায়। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সিলেক্টর হিসেবে সিলেক্ট করার জন্য। আর সিলেক্টর হিসেবে কাজ যদি বলা হয় তাহলে আসলে আমি এখানে একদমই নতুন, তো আমার চেষ্টা থাকবে যে টিম যে কাজ করলে উপকৃত হবে আমি সেইগুলো প্রপারভাবে করার চেষ্টা করব আর কি। উইন্ডিজকে পেলেই জ্বলে ওঠেন মিরাজ। তার প্রমাণ দিয়ে সর্বোচ্চ উইকেট তুলেছেন ওয়ানডে সিরিজে। তাতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে টাইগার অফ স্পিনার ঢুকে গেছেন সেরা 5-এ। এই অর্জনে খুশি মিরাজ। সঙ্গে বন্ধু মুস্তাফিজের শীর্ষ 10-এ ফেরা নিয়েও আনন্দিত তিনি। প্রত্যাবর্তন রাঙানো সাকিবেরও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি এসেছে। হোম সিরিজ প্রিয় প্রতিপক্ষ অফ ফর্মের মিরাজকে দিয়েছে আত্মবিশ্বাস। নিখাদ স্পিনিং কন্ডিশন না পেয়েও উইন্ডিজকে ভুগিয়েছেন তার মতো করে। রান যেমন আটকেছেন তেমনি উইকেটও জমা হয়েছে অ্যাকাউন্টে। ক্যারিয়ার সেরা ফিগার, সিরিজ সেরা বোলার, এসবই মিরাজকে নিয়ে গেছে ওপরের সারিতে। আইসিসি র্যাঙ্কিং এর হিসেবে মিরাজ এখন ওয়ানডের দ্বিতীয় সেরা স্পিনার। উইন্ডিজ সিরিজে 7 উইকেট শিকারের র্যাঙ্কিং এ 9 ধাপে গিয়েছেন। 694 রেটিং নিয়ে অবস্থান 4 নম্বরে, যা তার ক্যারিয়ার সেরা। যখন আমি টেস্ট ক্রিকেট স্টার্ট করেছি আমার থিঙ্কিং ছিল যে শুধু আমি লাল বলেই খেলবো না, আমার সাদা বলেও খেলবো। বাট আমি ওইভাবে নিজেকে মেন্টালি প্রিপারেশন নিয়েছি এবং চেষ্টা করেছি যে ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার কিভাবে ভালো করতে হবে এবং আমার কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে। সিরিজে মুস্তাফিজও আলো ছড়িয়েছেন। 6 উইকেট নিয়ে সব ফরম্যাট মিলে 200 ল্যান্ডমার্কও স্পর্শ করেছেন। পারফরমেন্সে উন্নতি হয়েছে 11 ধাপ। 658 রেটিং নিয়ে ফিজ এখন 8 নম্বরে। টপ 10-এ দেশের 2 প্রতিনিধি টাইগার ক্রিকেটের জন্যই গর্বের। মুস্তাফিজ তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একসাথে ক্রিকেট খেলেছি, আন্ডার 16, 18, 19 সবই খেলেছি। বাট ওর সাথে অনেক দুষ্টামিও করি। বাট খুব ভালো লাগছে যে মুস্তাফিজ টপ 10-এর ভিতর আছে। প্রত্যাবর্তনের রঙিন সাকিব ওপরে উঠতে শুরু করেছেন। 126 রেটিং ব্যবধানে অলরাউন্ডার র্যাঙ্কিং এর নাম্বার 1 টাইগার পোস্টার বয়। বোলিংয়েও এক ধাক্কায় এগিয়েছেন 15 ধাপ, বসেছেন 13 নম্বরে। ব্যাটিংয়ে মুশফিকই টাইগারদের সেরা, 1 ধাপ এগিয়ে 15তে মুশি। প্রথম মিশনের সফল অধিনায়ক তামিমের উন্নতি সামান্য, 23 থেকে 22-এ তিনি।
সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পাশে আরও একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মাঠ এখন প্রস্তুত ক্রিকেট আয়োজনের জন্য। আর দুটি স্টেডিয়াম মিলে দারুণ একটা ক্রিকেট কমপ্লেক্স পেল সিলেটবাসী। গ্রাউন্ড 2 এর জন্য এরই মধ্যে আইসিসির অনুমোদনের জন্য আবেদন করেছে বিসিবি। এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামকেও করা হয়েছে আরও আধুনিক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, সিলেটের মতো কক্সবাজারেও তৈরি হবে পরিপূর্ণ ক্রিকেট অ্যারেনা। 2007 সালে সিলেটের লাক্কাতুরায় তৈরি হয় দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যা আন্তর্জাতিক ম্যাচ উপযোগী হয়ে যাত্রা শুরু করে 2014 সালের টি-20 বিশ্বকাপে। অনুশীলনে ভোগান্তি কমাতে পাশের আউটার স্টেডিয়ামকেও করা হয়েছে স্বয়ংসম্পূর্ণ। 28 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নির্মাণ শেষে যার নাম হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড 2। বিসিবি পরিচালক জানান, দ্রুত মাঠটির পাশে তৈরি করা হবে আরও একটি প্র্যাকটিস গ্রাউন্ড এবং একটি ক্রিকেট একাডেমি। এখানে ইনডোর ফ্যাসিলিটি রয়েছে, আমাদের 4টি করে ড্রেসিং রুম রয়েছে এবং আরও নতুন করে আমরা 3 একর জায়গা নিচ্ছি, যেখানে স্থানীয় খেলোয়াড়, ক্লাব এবং একাডেমি সারা বছর ব্যাপী প্রশিক্ষণ নিতে পারবে। নতুন এই ভেন্যু সিলেট ও দেশের ক্রিকেটের জন্য মাইলফলক বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটাররা। আমাদের আসলে একটা স্টেডিয়াম নিয়ে আসে অনেক ঝামেলা হয়, সিলেট লিগ বা বিভিন্ন ফুটবলও এইগুলি নিয়ে আসলে আমরা প্রত্যেকবার একটা ঝামেলায় পড়তে। আশা করব এই গ্রাউন্ড 2 আমাদের সিলেটের ক্রিকেটের জন্য আসলে একটা দুয়ার খুলে দিবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ভেন্যুটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করছে বিসিবি। আর সিলেটের মতো ক্রিকেটীয় অ্যারেনা তৈরির প্রক্রিয়া চলছে পর্যটন নগরী কক্সবাজারেও। বিদেশি পর্যটকদের আকর্ষণ করা, পাশাপাশি এখানেও একটি আন্তর্জাতিকভাবে ভেন্যু তৈরি করার জন্য ইতিমধ্যে কক্সবাজারেও আমরা একটি ক্রিকেট স্টেডিয়াম, একটি ফুটবল স্টেডিয়াম এবং ক্রিকেটের জন্য একটি প্র্যাকটিস গ্রাউন্ডও আমরা সেখানে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। চলতি বছরেই সিলেটের নতুন মাঠে খেলা গড়ানোর আশাবাদ বিসিবির। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ওডিআই সিরিজের শতভাগ সাফল্য এলেও টেস্টে কঠিন হতে পারে পরীক্ষা। কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের অন্তর্ভুক্তিতে আগের চেয়ে শক্তিশালী ক্যারিবীয় পেস অ্যাটাক। প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় রেখে দল আর কৌশল নির্ধারণের পরামর্শ দিচ্ছেন সাবেকরা। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বুধবার বিশ্রামে ছিল 2 দল। ক্যারিবীয় টেস্ট স্কোয়াড ওয়ানডের মতো অতটা নবিশ নয়, আবার বাংলাদেশও সাদা পোশাকে খুব সফল নয়। ব্রাথওয়েট, ক্যাম্পবেল, ব্ল্যাকউডরা বড় নাম আন্তর্জাতিক ক্রিকেটে, তবে অতিথিদের মূল শক্তি তাদের বোলিং অ্যাটাকে। সবচেয়ে বড় 2 পরীক্ষিতের নাম কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল। করোনা বিরতি থেকে মাঠে ফিরেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে 9 উইকেট নিয়েছিলেন গ্যাব্রিয়েল। আগে সেই গতি না থাকলেও বাংলাদেশের বিপক্ষে 8 টেস্টে 33 উইকেট নেয়ার অভিজ্ঞতা কেমার রোচের। আছেন ছন্দে থাকা আলজারি, জোসেফও। টাইগার টপ অর্ডারকে তাই সতর্ক থাকতে বলছেন সাবেকরা। তামিমের জায়গায় থাকবে, লিটন থাকবে, সাথে আমি বলবো যে নাজমুল শান্ত থাকবে। আমার মনে হয় যে ওয়ানডে সিরিজটা আমরা জিতেছি খুব ভালোভাবে। আশা করি যে টেস্ট সিরিজটাও সুন্দরভাবে জিতবো এবং বাংলাদেশ খুব ভালো খেলবে এই টেস্ট সিরিজেও। আমরা যদি দলগতভাবে চেষ্টা করি যে না ঠিক আছে, যেই যখন সুযোগ পাবে সে যাতে তার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করে এবং সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। সাগরিকার উইকেট বরাবরই সমর্থন দিয়েছে ব্যাটসম্যানদের। অধিনায়ক মুমিনুল হকের 9 টেস্ট সেঞ্চুরির 6টি এখানে। তারপরও শক্তিশালী উইন্ডিজ পেস অ্যাটাক মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ সাবেক অধিনায়ক পাইলটের। প্লেয়াররা যারা আছেন আমাদের খুবই সিনিয়র প্লেয়ার এবং ইয়াং কিছু প্লেয়ার আছে, তারা অবশ্যই চিন্তা করবে যে টেস্ট ভার্সন আলাদা, ওয়ানডে ভার্সন আলাদা। ওয়ানডে খেলা শেষ, আমার মনে হয় যে টেস্টের জন্য তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কী করে তারা টেস্টের জন্য ভালো করতে পারবে। বিকজ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ, সো এখানে কিন্তু প্রত্যেকটা রান কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাউন্ট হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে অনুশীলনের সুযোগ ছিল না বুধবার, ফলে হোটেলে বিশ্রামে ছিল 2 দলের সবাই। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শিল্পকর্মের ওপর 3D কভার যাতে ছুঁয়েই বোঝা যাবে, সঙ্গে বর্ণনা। দৃষ্টি প্রতিবন্ধী দর্শনার্থীদের কথা মাথায় রেখে এমন সুবিধা সহ আয়োজন করা হয়েছে শিল্পকর্ম প্রদর্শনীর। এই পদ্ধতিকে বলা হয় ট্যাকটাইল। আঞ্চলিক কর্মসূচির অংশ হিসেবে রাশিয়ার মস্কোতে আয়োজিত এই প্রদর্শনী বেশ সাড়া ফেলেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার জন্য ব্রেইল পদ্ধতির প্রচলন দীর্ঘদিনের।
চলাচলের সুবিধায় ফুটপাতে বিশেষ ব্যবস্থা আছে অনেক দেশেই, তবে শিল্পকর্ম প্রদর্শনীতে তাদের খুব একটা দেখা যায় না। রাশিয়ার মস্কোর একটি গ্যালারিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিখ্যাত 10 শিল্পকর্মের উপর ত্রিমাত্রিক কভার করা হয়েছে। এতে কভার ছুঁয়ে শিল্পকর্ম বুঝতে পারবে তারা। আমি চোখে দেখি না, তাই প্রদর্শনীতেও কখনো যাওয়া হয়নি, কিন্তু শিল্পকর্মের ওপর ত্রিমাত্রিক কভার দেয়ায় আমি ছুঁয়ে অনুভব করতে পারছি, বিভিন্ন দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি। সবগুলো শিল্পকর্মই ভালো লেগেছে। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।